করে মানে ঝাড়া মেরে উঠছে। বাঘ ওনার পেছনে একটা বগলা ঝাড় আছে, ছোট্ট ছোট্ট একটা বগলা ঝাড়, বগলা ঝাড়ের ওপারে এপার দিয়ে ওপারে দেখা যাচ্ছে, কিন্তু ওরই আড়ালে বাঘ রয়েছে দেখতে পাচ্ছেন উনি। ওই যেই নিচু হয়েছে আর পড়েছে, আর ওই যেই নিচে হয়েছে আর ও পড়েছে, হাক্ক শব্দ হয়েছে। হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। যারা সুন্দরবনের মানুষরা মধু আহরণে যায় তারা কিন্তু মানে জীবনকে বাজি রেখে বা জীবনকে হাতে করে নিয়ে মধু কাটতে যেতে হয়। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে মধু কাটতে গেলে, যেটা একটা কাঁকড়া ধরতে গেলে আমরা কিন্তু কাঁকড়া ধরেই যাচ্ছি, অটোমেটিক আমাদের ধ্যান কাঁকড়াই থাকছে, বাইরেও থাকছে, কিন্তু মধু কাটতে বা মৌচাক খুঁজতে গেলে বলে না যে একটা মৌচাক খুঁজতে যাচ্ছি মানে বাঘকে খুঁজতে যাচ্ছি, এরকমই ব্যাপার। কিন্তু তো সেই মানুষটি মধু কাটতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল এবং বাঘের সাথেও মানে তাদের আক্রমণ হয়েছিল। সেই ঘটনাটি আমরা পুরো শুনবো ওনার মুখ থেকে। তো চলুন আমরা শুনি যে মধু কাটতে গিয়ে কিভাবে, কিরকম পরিস্থিতির মধ্যে ওনারা পড়ে এবং সেখান থেকে কিভাবে ওনারা ফিরে আসে। তো মধু কাটতে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেইটা যদি একটু তুলে ধরে। এখন ওই মধু ধরো সুন্দরবনে মধু তো ওরা পাস দেয় এপ্রিলের 5 তারিখ 7 তারিখে পাস দেয়। এবারে পাস আমরা যাই মানে মধু কাটতে গেলে সাধারণত আমাদের লোকে থাকে 9 জন বা 11 জন। আচ্ছা, একটা নৌকোয়? একটা নৌকোয়। এবারে আমরা তো আমাদের লোকেতে আমরা 7 জন মাছ ধরি, আর মধু কাটতে যাওয়ার সময় আমরা 9 জন যাই। এবারে দুজন এক্সট্রা 2 জন আমরা নেই। এবারে আমরা মধু কাটতে যাবো বলে দুজনকে গোসবার থেকে দুজনকে লোককে ঠিক করা হয়েছে, করে আমরা 9 জন লোক মধু কাটতে গেলাম। মানে জঙ্গল অফিসে গেলাম, অফিসে গিয়ে আমাদের যেভাবে পাস করতে আধিকারিকদের যে নিয়ম আছে সমস্ত নিয়ম টিয়ম মেনে পাস টাস করে আমরা মধু কাটতে গেছি। জঙ্গলে মধু কাটা হচ্ছে, আমরা মধু কাটছি হাজরাখালি 3 নম্বর দ্বীপে মধু কাটা হচ্ছে। এবার ওখানে 2 দিন কাজ করা হয়েছে, খুব ভালো মধু হয়নি, ওই ব্যারেল 2 মতন মধু হয়েছে, 50 লিটার ব্যারেলে 2 ব্যারেল মতন মধু হয়েছে। এবার ওখান দিয়ে আমাদের কেউ বলছে যে হলদিবাড়িটা গেলে হতো না, ওখানটাতে ভালো মাল হয়, ওই জায়গাটা যাইছে। সবাই মিলে আলাপ আলোচনা করে সন্ধ্যাবেলা ওখান থেকে লোক ছাড়া হয়েছে। ছেড়ে যথারীতি টাইম আমরা ওই 11:30 12টার দিকে আমরা হাজরাখালি ছেড়ে এসে হলদিবাড়ির দ্বীপে পৌঁছে। আচ্ছা, ওখানটা এসে গেরাপি দিয়ে ওখানে থাকলাম। ওখানে থাকা হয়েছে। সকালবেলা যেরকম চাটা খাওয়া হয়, চাটা খেয়ে সকালবেলা জঙ্গলে লাভা হয়েছে। আর এবারে 9 জনের ভিতরে একজন থাকে লৌকোতে, সেই লৌকোটা এখান দিয়ে ধরো আমাদের সকালবেলা লাভলে আমাদের তার থাকে না যে কখন আসবো লৌকোতে। এবারে আমরা জঙ্গলের ভিতরে মানে হেঁটে হেঁটে চলে যাই। এবারে লৌকোতে একজন লোক থাকে, সে রান্না বাড়া করে বা লৌকোটা আমাদের কাছে অব্দি বেয়ে নিয়ে যায়। তো আপনারা তো জঙ্গলের ভিতর থেকে যান, উনি কি করে বাইরে থেকে বুঝতে পারবে যে আপনারা কোন দিকে যাচ্ছেন? উনি এবারে ওনাকে বলা থাকে, সিগন্যাল দেওয়া থাকে যে আমরা এই লাইনে পূবে যাবো কি দক্ষিণে যাবো কি উত্তরে যাবো, আমাদের একটা দিক নির্ণয় করা থাকে। আচ্ছা, এবারে উনি ওই নদী থেকে লৌকো বেয়ে যাবে। এবারে ওনাকে বলা থাকলো তুমি এখান থেকে অমুক জায়গায় যাবে, ওই খালে গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি দাঁড়িয়ে থাকবে না, সিঙা বাজাবে, একটা মোষের সিং আছে। আচ্ছা, ঠিক শাঁখের মতন আওয়াজ হয়, তবে শাঁখের মতন আওয়াজ হয়, শাঁখের থেকে প্রচুর জোরে আওয়াজ হয়। জঙ্গলের ভিতরে তো আরো জোরে হবে। হ্যাঁ, এবারে ওই মোষের সিংটা লৌকে থাকে, উনি ওইটা বাজালে আমরা জানবো যে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল উনি সেই জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এবারে আমরা সেইটা নিশানা করি, ওইটা হচ্ছে আমাদের নিশানা, ওই সিঙ্গাটা বাজালে। এবারে আমরা ওনাকে বলে দিচ্ছি যে তুমি মোটামুটি সকালবেলা আমরা তো চাটা খেয়ে নিয়ে লেবে গেছি। এবারে আমরা বলছি দেখ আমরা 10টার দিকে উঠবো, উঠে 2টো পান্তা খাবো, খেয়ে নিয়ে ফের লাভবো, লেবে আমরা 1টার দিকে উঠে ভাত খাবো। আচ্ছা, তারপরে বিকেলবেলা ফের গরমের সময় তো বিকেলবেলা ফের 4টের দিকে লাভবো, 6টার সময় উঠে যাবো। সেরকম কথাবার্তা মানে আলোচনা করা হয়। করে সকালবেলা লাভা চাটা খেয়ে টেয়ে নিয়ে লেবে গেছি। লেবে গিয়ে ওনাকে বলে দেওয়া হলো যে তুমি অমুক খালে গোড়ায় গিয়ে থাকবে। তো ভালো, এবার উনি অমুক খালে গোড়ায় গিয়ে থাকবো, আমরা লেবে যাওয়ার পরে উনি ওনার মতো লোককে বিয়ে চলে গেছে। গিয়ে উনি ওখানে সিঙায় ফোঁক দিয়েছে, সিঙা বাজিয়েছে। আমরা বুঝতে পারলাম যে উনি ওখানে চলে গেছে। তাহলে আমাদের এইটা, উনি তো সোজা রাস্তায় গেছে নদী থেকে পেয়ে, আমাদের ঘুরে মধু খুঁজে যাওয়ার। জঙ্গলে, সুন্দরবনের জঙ্গলে মধু খোঁজার বাঘ খোঁজা হচ্ছে দুটোই একই কাজ। কেননা এ আর মাছ ধরা কাজ নাই যে অমুক জায়গায় খালা দিকে জাল পেতে দেবো মাছ ধরবো। জঙ্গলে তো জঙ্গল একদম তো অন্ধকার ভেতরে, কোন গাছে মধু পড়েছে মানে মধুর চাক বসেছে সেইটা খুঁজে যেতে হয়। দেখে সমস্ত গাছপালা খুঁজে খুব মানে লক্ষ্য নজর করে যেতে হয়। এধারে মধু, উপরন্ত বাঘ, মানে জঙ্গলে মুড়ো আছে, পায়ে ফুটবে। ও, আপনারা জঙ্গলে যখন হাঁটেন খালি পায়? আমরা খালি পাই। আমাদের গুরু মশাই নির্দেশ ছিল জঙ্গলে কোনো জুতো হ্যান চলবে না, আমাদের খালি পায়। তা এই খালি পায়ে গেলে যেরকম এরকম শিকড়, এর থেকে তো আরো বড় মোটা। হ্যাঁ, ও ফুটলো
এবারে ফুটলে লৌকো এসে বার করে রাত্রিবেলা কেরাসিন তেল দিয়ে শুলাম, সকালবেলা ব্যথা মরে গেল। এই হচ্ছে আমাদের ওষুধ, কেরাসিন তেল আমাদের ওষুধ। আচ্ছা, তারপরে তো এইবারে তো আমরা ওইরকম ওনাকে লেবি মানে ছেড়ে দিয়েছি, উনি গিয়ে সিঙ্গা ফুঁক দিয়েছে। আমরা এই সকালবেলা লেবে চলে যাওয়ার পরে মিনিট 5 পরে উনি সোজা রাস্তা গেছে, গিয়ে সিঙ্গা ফুঁক দিয়েছে। সিঙ্গা ফুঁক দেওয়ার পরে এবারে আমরা বুঝলাম যে ওখানে চলে গেছে। আমরা জঙ্গলে বুদ্ধি হেঁটে 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 মধু খুঁজে খুঁজে দুটো চাক পেলাম, ওই লৌকোর ধারে গিয়ে পৌঁছালাম। মানে সবাই একসাথেই যায়? না, একসাথে না। জঙ্গলের ভিতরে যেমন মধু খোঁজা হচ্ছে, একসাথে লোক যায় না। তাহলে কজন করে থাকে? যে মধু আমাদের একটা সিস্টেম আছে, দুজন লোকের হাতে হাঁড়ি থাকে, সেই হাঁড়ি কেটে কেটে ভর্তি করা হয় মধু। আচ্ছা, এই দুজন লোক ধরো ওই দুজন করে যাবে। যে আড়িদার আছে, আমরা হাঁড়িওয়ালাকে বলি আড়িদার। আচ্ছা, আড়িদার যাবে আর ওর সঙ্গে আর একজন লোক যাবে। দুজন আড়িওয়ালার সঙ্গে দুজন লোক যাবে, তবে এক জায়গায় না। এখানে ধরো দুজন থাকলো, আড়িওয়ালার একজন থাকলো, আবার 50 ফুট দূরস্থানে গিয়ে একজন আর আড়িওয়ালা থাকলো। আর তারপরে আমরা যে কজন আছি ফাঁকা ফাঁকা একলা 50 ফুট করে দূরে দূরে ওই জঙ্গলের ভিতরে খুঁজে খুঁজে যাওয়া হচ্ছে, কোথায় মধুর চাক বসেছে এই বিয়ে খুঁজে খুঁজে যাওয়া হয়। তা এবারে ওই যে আড়িদারের সঙ্গে দুজন লোক থাকে কেন, ও হচ্ছে ওই একটা হাঁড়ি আছে, তাতে মধু আছে। এবারে জঙ্গলের ভিতরে, জঙ্গল তো ঘন বসতি, এবার কেটে কেটে যেতে হয়। এবার হাঁড়িটা নিয়ে গলতে গেলে একটু রাস্তা কেটে যেতে হয়, জঙ্গল কেটে কেটে রাস্তা করে যেতে হয়। এবারে পিছনে ওই আড়িদার থাকে, ওই হাঁড়িটা নিয়ে যায়। এবারে আমরা তো ওইরকম দুটো হাঁড়িতে দুটো চাক কেটে দেওয়া হয়েছে, দিয়ে এবারে খুঁজে খুঁজে আমরা বলেছিলাম 10টার সময়, 9:30টার ভিতরে কাছে পৌঁছে গেছি। আচ্ছা, পৌঁছে যাওয়ার পরে এবারে ওকে বলে লৌকো গালায় নিয়ে আমরা এসে গেছি। লৌকো গালায় নিয়ে আসলো, নিয়ে আসার পরেতে হাঁড়ি দুটো তুলে দেওয়া হলো। আড়িদার হাঁড়ি তুলে দিল, যেরকম নিয়ম আছে সেরকম নিয়ম করে হাঁড়ি তুলে দিল। হাঁড়ি তুলে দেওয়ার পরেতে এইবারে আমরা সব পাহাড় পা দিয়ে উঠেছি। উঠে ওকে বলা ছিল লৌকো একটু বাইরে দিয়ে আর পান্তা ফান্তা খেয়ে নিয়ে ফের লাভবো, খালের ওই পাটটা লাভবো। আমরা খালের ওই পাটটা লাভবো, লেবে আর এবারে জোয়ার আরম্ভ হয়ে যাবে, আমরা খালের আগার দিকে যাবো। আর তুই লৌকো এই জোয়ার হলে খালের ভিতরে ঢুকিয়ে দিবি। আচ্ছা, হ্যাঁ, খালের ভিতরে ঢুকিয়ে দিবি। খালের ভিতরে ঢুকিয়ে দিবি, তাহলে তোকে সিঙ্গা বাজাবার দরকার নেই। খালের আগার দিকে লৌকো যাবার, আমরা এইটাতে খাল বাজারা ধরে ধরে যাবো উপরেতে। ওখানে ফাঁকা জঙ্গল আছে, ওইটা বেশি ভালো মধুর চাক পড়ে। হ্যাঁ, ওইখানটায় মানে গুরু মশাইদের ওটা জানা আছে যে ওইখানে যেতে হবে, ভালো। এবার এই মতন বলে আমরা পান্তা খেয়ে নিয়ে লেবে চলে গেছি। জোয়ার আরম্ভ হয়ে গেছে, উনি লৌকো ঢুকোচ্ছে আর আমরা এই উপর দিয়ে কাজ করে করে যাচ্ছি, মধু খুঁজে খুঁজে যাচ্ছি। এবারে মধুও ভালো পেয়েছি, দুটো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। লৌকো আমাদের কাছে প্রায় গিয়ে পড়েছে। লৌকো আমাদের থেকে প্রায় 1.5 ফুট দূরস্থানে আছে। আর গোসবার একজন লোক, ওর নাম সুভাষ মান্না। হ্যাঁ, সুভাষ মান্না, ও জঙ্গল করতো। ও খুব ছোটবেলা থেকে, ওর বাড়ি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, আমাদের দেশে বহুদিন এখানে এসছে, এসে এই জঙ্গল টঙ্গল করতো। মানে ওখানে গোসবায় ওখানে থাকতো, 3 নম্বর চর বলে ওখানে থাকতো। ওদের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ ছিল, সেই হিসেবে প্রত্যেক বছর আমাদের সঙ্গে মধু কাটতে যায়। এবারে ওই লোক, ওনার নাম হচ্ছে সুভাষ মান্না। উনি একটু বয়স্ক লোক, উনি আর মধু হাঁড়ি ফাড়ি বইতে পারে না, তবে জঙ্গলের ভিতরে গোলা বা মধুর চাক ধরা বা মধু কাটা, হ্যাঁ, এগুলো খুব পারদর্শী। আচ্ছা, ওই লোক আড়িদার দুটো আছে, একজন আছে সামনে জঙ্গল কাটছে, আর দুটো আড়িদার আছে, তারপরে আরেকজন আছে পেছনে, ওগুলো আড়িদারের জোড়াদার, ও আছে পেছনে। দুটো আড়িদার, 4 জন লোক চলে যাচ্ছে। আর আমরা সাইড থেকে বলে আমরা বলছি ওই বড় গাছটা একটা ভাড়া গাছ আছে, আর সাধারণত ভাড়া গাছগুলো বেশি মধুর চাক বসে, বড় বড় চাক। ভাড়া গাছ কোনগুলোকে বলবো? ওই যে গাছগুলো, ঠিক কি বলবো, ওই মেগুনি গাছের মতন পাতা। আচ্ছা আচ্ছা, আর চারদিকে শিকড়। আর ওই শিকড়ে বসে মধুর চাক, বড় বড় চাক বসে ভাড়া গাছে। তাহলে ওই বড় ভাড়া গাছটা আমরা দেখে আর ওই দিক দিয়ে গুলে তোদের কাছে আসছি, তোরা এমনি চ। তখন ওই সুভাষ মান্না বলেছিল একটা, বলছে বলে বাবা এক কাজ কর, তোরা ওইটা দেখে আয়, হয়তো মাথায় আছে নিমাই আছে, তোরা ওইটা দেখে। আর আমি এটা দিয়ে সঙ্গে যাই, সঙ্গে গিয়ে লৌকুটি জল খাবো। গরম তো, জঙ্গলের ভিতরে হাওয়া বাতাস চলে না, খুব গরম লাগে। আচ্ছা, বলছে আমি এদের সঙ্গে যাই, গিয়ে একটু জল খাবো, আমার খুব জল পেশা লেগেছে। তা যাও তুমি এদের সঙ্গে যাও, আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি। বলে আমরা এদিক দিয়ে ঘুরে আসছি, আর ওরা এই দিক দিয়ে যাচ্ছে। গিয়ে এরা লৌকোয় উঠে গেছে, আড়িদার লৌকোয় উঠে গেছে, দুটো আড়িদার আর 2 জন লোক উঠে গেছে। উনি, আমরা রয়েছি জঙ্গলে 4 জন আরো রয়েছি। উনি ওই লৌকোর ধারে দাঁড়িয়ে একটা গোরান কাঠের লাঠি এরকম বড়, উনি বলছে যে এটা বাবা আমি নিজে কোদালে বাঁট করবো, আমার কোদালে বাঁটটা ভেঙে গেছে। উনি ওইটা হাতে আছে, উনি চেঁচে চেঁচে চাঁচতে দাঁড়িয়ে। আচ্ছা, আর আমরা জঙ্গলে ফিরে আসছি, আর উনি লৌকোর ধারে, লৌকো এরকম একদম কাছাকাছি, একটা পা বাড়ালে লৌকো উঠে যাবে, শুধু পাটা ধুইবে লৌকো উঠে যাবে, ওরকম জায়গায় দাঁড়িয়ে। আর উনি
গরম কাঠটা চাঁচছে, গরম কাঠে ছালটা চাঁচছে, আর আমরা ওই দিক দিয়ে হেঁটে আসছি। আর বাঘ যে কখন ওদের পেছন ধরা করেছে বা আমাদের পেছন ধরা করেছে আমরা, এবারে আমরা হেঁটে আসছি দেখছি আমাদের সঙ্গে থেকে বাঘ হেঁটে গেছে কাঁচা খোঁজ, এবারে হেঁটে এই লৌকুর দিকে এসছে। এবারে আমরা বলছি এই মান্নাদা সবাই লৌকি উঠে গেছি, বলছে না আমি আছি আর ওরা 4 জন উঠে গেছে, বাঘ তোদের দিকে হেঁটে গেছে, দেখ তো একটু খেয়াল কর। আচ্ছা, এই কথা বলছি, উনি কিন্তু লৌকোর দিকে মুখ করে দাঁড়িয়ে গরম কাঠ চাচ্ছিল, আর বাঘ ওনার পেছনে একটা বগড়া ঝাড় আছে, ছোট্ট একটা বগড়া ঝাড়, বগড়া ঝাড়ের ওপারে এপার দিয়ে ওপারে দেখা যাচ্ছে, কিন্তু ওরই আড়ালে বাঘ রয়েছে দেখতে পাচ্ছে না উনি। এবারে উনি বলছে কোথায় গেছে, তা আমরা যে বাবু তোদের দিকে গেছে, তোরা একটু লক্ষ্য রাখ, আমরা যাচ্ছি, আমরা গিয়ে লোক কিন্তু বেরিয়ে যাবো, একটু খেয়াল রাখবি যা বাবু তোদের দিকে গেছে, এই খোঁজে জল ঢুকছে, জোয়ারে জল ঢুকছে, এক্ষুনি হেঁটে গেছে কাঁচা খোঁজ। ওই লোক বলছে তোর বাবা আমি দেখতে পাইনি, এদিক ওদিক করছে, বলছে আমি দেখতে পাইনি, লক্ষ্য রাখ, আমরা বলছি লক্ষ্য রাখ, আমরা যাচ্ছি, আর জঙ্গল কেটে আসছি তো খুব জোরে যে আসা যাচ্ছে না, আস্তে আস্তে আসতে হচ্ছে। এবার আমরা আসছি, তার ভিতরে আবার বগড়া গাছ ওখানে দুটো একটা আছে, ছোট ছোট বগড়া গাছ, কাঁটা আছে, একটু আস্তে আস্তে আসতে হচ্ছে। আর উনি বলছে কই রে এই আমি কিছু দেখতে পাইনি, এরকম করছে। এরকম করতে করতে উনি যে কোনো প্রকারে নিচু হয়েছে, দাঁড়িয়ে ছিল তো নিচু হয়েছে, মানে ধেপেছে এরকম নিচু হয়েছে। আর ওই নিচু হওয়ার ওই ছিল ওনার থেকে ফুট 15 তফাতে ছিল, মানে ওই ইয়ে গাছের মানে ওই ছোট্ট বগড়া গাছটা ওর আড়ালে ছিল, ওই দেখতে পায়নি, মানে অত বড় শরীরটা ওইটুকুনি জায়গার ভিতরে ছিল, উনি দেখতে পায়নি। উনি বলছে কই আমি দেখতে পাচ্ছি নি, দাঁড়া আমি একটু নিচু হয়ে দেখি তো, বলে ওই নিচু হয়েছে, আর ওই যে উনি দাঁড়িয়ে ছিল বলে ও ঝাম মেরে পড়তে পারেনি, ওই যেই নিচু হয়েছে আর পড়েছে, আর ওই যেই নিচে হয়েছে আর ও পড়েছে, হাক্কর শব্দ হয়েছে, আর এরাও ঝাম মেরে পড়েছে লৌকো থেকে, আর আমরা ওদিক দিয়ে ছুটে এসছি, তখন আর গাছপালা নেই, আমরা ওদিক দিয়ে ছুটে এসছি। এবার ওদিকে ছুটে এসছি, গাছপালা ভেঙে ছুটে এসছি, মানে ওর ছাড়া আমরা ফুট 40 যেতে পারছিল, ছুটে এসছি আর এরাও ঝাম মেরে পড়েছে। ওই ঝাম মেরে পড়ে আর এই লৌকে যে রান্নি ছিল, ওই রান্নি মানে বটিতে মাছ কাটছিল, মাছ কাটা বটিতে মাছ কাটছিল, ছোট ছোট পার্শে মাছ ধরে দিকে মানে ধরা হয়েছিল, ওই কাটছিল। আর ওই বটিটা উনি কি করেছে, হুতাছে তো বটিতে মাছ কাটছিল, বটির বাঁটটা নিয়ে লাভ মেরে, মানে বটিটা নিয়ে লাভ মেরে পড়েছে, বটিটা খুলে জঙ্গলে পড়ে গেছে, ওই শুধু বাঁটটা আছে, ওই বাঁটটা নিয়ে আর এই বাঘের পিঠের চালে মেরেছে, একদম লোক ধারেই তো, বাঘের পিঠের চালে মেরেছে, এই বাঘের পিঠের চালে মেরেছে, আর এই ছুটে পালাবার সময় বাঘ এই ছুটে ফেলেছে, লেগেছে কোমরে, মানে কোমরে ওর বাড়িটা মেরেছে তো, লেগেছে খুব জোরে, ছুটে পালাবার সময় আর এই নিমাই বই রেগে নেমে আমাদের একজন বয়স্ক লোক ছিল, ওনার গায়ে লেগেছে ধাক্কা, ওই ধাক্কা লেগেছে বলতে ওই সুমকে পড়ে যায় তো, এই থাবা মেরেছে, আর থাবা মেরেছে উগ্রতে আন্ডারপ্যান্ট পরা ছিল, গামছা বাঁধা ছিল, গামছার উপর দিয়ে শশা ফালি হয়ে গেছে, 3টে নখ বসেছে, একদম পুরো চালা করে দিয়ে চলে গেছে। মানে ওই ধাক্কাটা যে মেরেছে ও যে মানে যেভাবে পড়েছে, ওইভাবে পড়েছে, ও তো ওদিকে পড়ে গেছে, আর এই উগ্রতা পুরো চালা হয়ে গেছে, উগ্রতেই ধাক্কাটা মেরেছে, চালা হয়ে গেছে। এবারে আর ওইভাবে তো হলেই ছুটে আসছে, ওই ভয় তো গেছে, আর বড্ডি বাড়ি একটা পেটন পড়েছে, ওই ভয়তে গেছে, ওই চালা হয়ে গেছে, যাই হোক মোটামুটি চালা হয়ে গেছে, যাই হোক ও তো তখন আর চেলা হয়ে গেল, আর কিছু করার নেই, এদের এক লোক মেরে দিয়েছে, ছুটে এসে সব লোক ওটা হলো, ওকে টেনে নিয়ে উঠে, এ তো উগ্রতা, ও তো মরে গেছে, একে তো বাঁচার হলে এর উগ্রতা দুটো গামছা দিয়ে বেঁধে দেওয়া হলো, দিয়ে এবারে ওখান দিয়ে বিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো হলদেবাড়ি অফিসে যাওয়া হলো। আচ্ছা, আপনারা যখন ওই লাশটাকে নিয়ে এসে ও পরে আর ও লাশে হাত দিলে মোটামুটি ও যে ওই ছুটে গেছে, ছুটে যে অনেক দূরে পালিয়েছে মার খেয়ে তা না, ছুটে জোর ফুট 15 তফা থেকে বসে গেছে, ওখান দিয়ে করে মানে ঝাড়া মেরে উঠছে। আর এবারে আমরা তো লোকে দাঁড়িয়ে এসে গেছি, সব তো লোক সব ওই বাসের চেলা, তখন সবার হাতে, ও তখন ওই লাঠির ভয়ে তারা আসতে পারছে না, ওইখান থেকে ফাবরি মারছে, ওই ফাবরি মেরে এবারে আমরা ওকে তো ধরে, লোকে তো এরকম এখানে একজন ধরেছে, আর দুটো ঠ্যাং ধরে লোকে চেলে তুলে দেওয়া হলো, দিয়ে সবাই মিলে লৌকে ওটা হলো। আর এর তো এখান থেকে 3টে নখ হয়েছে, একদম হাড়ের গা অব্দি চালা করে দিয়েছে, এও তো বাবারে মারে করছে, একেও ঠেলে লৌকে তুলে দেওয়া হলো, কাদা মাদা অবস্থা সব উঠে পড়লে লৌকে ঠেলে বড় গাঙে নিয়ে যাওয়া হলো, নিয়ে এর এই 3টে গামছা দিয়ে 3টে গামছা পরপর জুড়ি বাঁধা হয়েছে, তবু রক্ত বেরোচ্ছে। ওই মুহূর্তে আর কিছু দেওয়া ছিল না, ওই গামছা ছাড়া কিছু দেওয়া ছিল না, আর দেওয়ার একটাই আছে, ওই একটু মধু লাগিয়ে দেওয়া হলো। উপায় মধুটা দিলে কি? মধুটা দিলে আমাদের গুরু মশাইরা বলে নানান ফুলের মধু তো, একটা ফুলের তো মধু না, নানান ফুলের মধু, ওই মধুটা দিলে খানিক সময় পরে রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু এত পরিমাণ ডিপ, ধরো একটা বাঘের নখ মিনিমাম 2.5 ইঞ্চি,
এই 2.5 ইঞ্চি নখ যে হাড় অব্দি চালা হয়ে গেছে, ওইটা কি আর ওই মধু দিলে ওই রক্তটা বন্ধ হয়? তবুও তো মধু তো লৌকর মধু, আমাদের নিজস্ব কাটা মধু থাবা এরকম কাটানো হচ্ছে আর দেওয়া হচ্ছে, দিয়ে গামছা বেঁধে দেওয়া হয়েছে, দিয়ে ঘন্টা দেড়েক মতো রাস্তা দিয়ে আসা হলো অফিসেতে, হলদেবাড়ি অফিসে। দিয়ে এসে বললাম যে এরকম আমাদের ঘটনা ঘটে গেছে। তা ওরা সঙ্গে সঙ্গে আমাদের এই যে লোকটা নিমাই বই রেখি ওনাকে যে থাবা মেরেছিল, চালা হয়ে গেছে, ওগুলো 3টে নখ পড়েছে, ওনাকে তো স্পিড বোটে করে নিয়ে চলে গেল ক্যানিং। আর আমাদের লোক ওদের অফিসের বোটের গায়ে বাঁধলো, বেঁধে আমাদের সরিনাখালী ফরেস্ট, এটা হচ্ছে মেন ফরেস্ট, এই ফরেস্টে নিয়ে আসলো, ওকে নিয়ে চলে গেল। এবারে এই লোকটা তো মারা তো গেল, জঙ্গলেই মারা গেছিল। এই ভেবে তো মানে পরপর 4টে অ্যাক্সিডেন্ট আমার সঙ্গে হয়ে গেল। আচ্ছা এবারে আচ্ছা, একটা কথা বলবো, এই যে বললেন যখন এইটা কত বছর আগে? এটা হয়েছে ধরো আয়লা হয়েছে 12 সালে, তাই তো? না, আয়লা হয়েছে 9 সালে। 9 সালে, এই ঘটনা ঘটছে 12 সালে। আচ্ছা, মানে বেশি রিসেন্ট হয়নি, 12-13 বছর হচ্ছে। 12-13 বছর হচ্ছে। আচ্ছা, এই যে বললেন মানে আপনারা যে জঙ্গলের সাইডে যে ঢুকে যান, ওই তখন ওখানে ওই জাল ফাল দেওয়া থাকে না? না না না, ভেতরে জাল দেয়নি, আমাদের জাল সুন্দরবনে জাল দেওয়া রয়েছে, এই যে লোকাল সাইড ধরে জাল দেওয়া রয়েছে, যাতে না বাঘটা আমাদের লোকালায় এসে মানুষের ক্ষতি করতে পারে। হ্যাঁ, আগে যেরকম সবসময় মানে রাতে আমরা যারা লোকালয় বাস করি, সুন্দরবনে যারা গা ধরে বাস করি, আমাদের একটা আতঙ্ক ছিল এই বাঘ আসতে পারে, এই বাঘ আসতে পারে। তখন তো এরকম আসতো, ডেলি না হলেও লোকালয় পেরিয়ে আসতো, লোকালয় পেরিয়ে আসতো, এসে গরু মারতো, ছাগল মারতো, কিছু কিছু মানুষও মেরেছে। হ্যাঁ, ওই আতঙ্কে তখন জাল, ওই আতঙ্কেতে তখন আমাদের বাস করতে হতো। তারপরে আধিকারিকরা বা আমাদের ফরেস্টের বাবুরা বা আমাদের লোকাল কিছু মানুষ যারা নেতারা আছে, তারা সিদ্ধান্ত করলো যে একে আটকাতে হবে। কিভাবে আটকানো যায়? তারপরে ওই মোটা কাচের, 20 আঙুলের মতন মোটা কাচের জাল তৈরি করে সমস্ত যতটা মানুষের বসতি আছে সুন্দরবনের গালা ধরে, ততটা সুন্দরবনের পাড়া থেকে জাল দিয়ে দিয়েছে। এখন ওই জালটা দেওয়ার পরে বাঘ খুব একটা এপারে আসে না, বা ওই জালটা একটা গাইড, সুমকে একটা গাইড হয়, কিন্তু ও জাল ওর কাছে কিচ্ছু না, তবু তো একটা গাইড, সেই জন্য খুব একটা আসে না। তারপরে আধিকারিকরা এখন ডিউটিও রেখেছে, আগের থেকে এখন উন্নত মানের ডিউটি, কড়া ডিউটি, বা যার জন্য এখন আর লোকালয় সেটা পেরিয়ে এখন লোকালয় সেটা আসে না। আচ্ছা, আরেকটা কথা জানবো, অনেকের মুখে শুনেছি যে একটা বাঘের একটা থাবা নাকি 18টা মানুষের সমান হয় বলে, কিন্তু ওই মুহূর্তে যখন আপনারা লাশটাকে বাঘের মুখ থেকে কাড়াচ্ছেন, তাহলে ওই কি করে সেটাকে মানে ফিরিয়ে নিচ্ছে না পালিয়ে যাচ্ছে বাঘ, যে ওর খাদ্যটা? এবারে বাঘের সঙ্গে যখন এসে একটা মানুষকে আমাদের আক্রমণ করছে, আমাদের দলে ভেদে যখন আক্রমণ করছে, তখন বাঘ যেরকম আক্রমণ করছে, ও হিংস্র হলো, তখন আমরাও কিন্তু ওর সঙ্গে সুমকুতে আমরা ডাঙায়, তো আমরা তো জল না যে বা কোনো দিকে তো ছুট মেরে পালাবার করলে, ছুট মেরে পালাতে গেলে তুমি যে ওকে ছেড়ে দিয়ে ছুট মেরে পালাবে, তখন ও গিয়ে তোমাকে ক্ষতি করবে। আচ্ছা, মরিছি না মরবো এই ভেবে ওর সঙ্গে লড়াই করতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। তখন ওই সবকিছু জেনেও হিংস্র, জেনেও যে ও যদি একটা থাবা মারে আমার জীবন যেতে পারে, বা ও যদি আমার কাম ধরে আমি মরে যেতে পারি, হতে পারে। এই রকম অবস্থার ভিতরেতে সবকিছু সিচুয়েশন মেনে ওর সঙ্গে যুদ্ধ করতে, যে ও একজনকে মেরেছে আমাকে না কামড়াতে পারে, আমার নিজের জীবনে নিয়ে জানা আমি বাঁচি, তখন নিজের জীবনের চিন্তা করে লড়াই করা হয়। আচ্ছা, তখন প্রাণপণ দিয়ে চেষ্টা করে লড়াই করা হয়। আর তখনই হয়তো ওই লোকে বাঁচার চালা থাকে, বা অনেক সময় গরম কাটা লাঠি থেকে মধুপুধু কাটতে গেলে হ্যান ত্যান এগুলো মানে মহলের সময় পাস থাকে যে আমরা প্রত্যেকে একটা করে লাঠি কাটতে পারি। আচ্ছা আচ্ছা, এই তো তাহলে গেল আপনার 4জনকে মানে এইভাবে ফিরিয়ে এনেছেন। তো আপনার কাছে আরেকটা কথা আমরা জানতে চাইবো, যে আপনি বললেন যে আমাদের শিষ্য যে গুরু মশাই যে বলাই, ওনাকেও তো বাঘে ধরেছিল। হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি একটা কথা জানছি, উনি গুরু মশাই মানে যে যখন আপনারা জঙ্গলে নামেন, যে মার নাম নিয়ে নামেন, উনি সেটাই করতেন? হ্যাঁ, উনি সেটাই করতেন। তো উনি কিভাবে বাঘের মুখে গেলেন? উনি বাঘের মুখে গেছে, উনি হচ্ছে পাটা জাল দিতে গেছে।